দীর্ঘ ৫ বছর পর আমার মামাতো ভাই আদ্র দেশে ফিরছে। আমরা সবাই বাড়ির গেটে দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে ওনার গাড়ি এসে পৌঁছালো। আদ্র গাড়ি থেকে নামার পর ওনার সাথে আরেকজনও নামলো, যাকে দেখে আমার বুকের ভিতরে ধক করে উঠলো। আমি কখনোই আদ্র ভাইয়ের সাথে ওনাকে আশা করিনি। এতগুলি বছর পর ওনাকে দেখবো আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু উনি হঠাৎ করে এত বছর পর আবার এখানে কেন আসলো? খুব তো ৫ বছর আগে আমাকে কাঁদিয়ে চলে গিয়েছিল, তাহলে আবার কেন ফিরে আসলো? ভালোই তো ছিলাম ওনার ফেলে যাওয়ার স্মৃতিগুলো নিয়ে। মাহির ভাবনার মাঝে মেহরাব গাড়ি থেকে বেরিয়ে আদ্রর সাথে বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার সময় মেহরাব মাহির দিকে একবার তাকিয়েছিল, আবার সে যাওয়ার সময় চোখ ফিরিয়ে নিয়ে চলে গেল। কিরে পিসি বুড়ি, এভাবে এখানে হা করে দাঁড়িয়ে আসিস কেন? আদ্রর কথায় মাহির হুঁশ ফিরলো। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে বলল, আদ্র ভাইয়া, আমি মোটেও আর পিচ্ছি নয়, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আদ্র বলে, তাই বুঝি? আমি আরো ভাবলাম তুই এখনো সেই ৫ বছর আগের পিচ্ছিটাই আসিস। আদ্র, মাহির পিছনে না লেগে যা দাদুর কাছে, তোদের দুজনের উপরে অনেক রেগে আছে। পিছন থেকে ছোট চাচি বলে। তখন ছোট চাচি আবার বলে, সেই যে বাড়ি থেকে দুটো রাগ করে বেরিয়ে গেলি আর ফিরলি না, ৫ বছর পর অনেকটা সময় হেরে তোদের কি আমার কথা একবারও মনে পড়ে? আর মেহরাব, ছোট মাকে একবারে ভুলে গেলি? আদ্রর কথা না হয় ছেড়েই দিলাম, শেষে কিনা তুই? ছোট মা, তুমি প্লিজ রাগ করো না। তোমার ওই বদরাগী শ্বশুরটা ওভাবে বকা না দিলে কি আমরা যেতাম বলো? সব দোষ ওই বদরাগী শ্বশুর। রে মেহরাব, তুই ঠিক বলেছিস। তা আম্মু, তোমার ওই বদরাগী অবসরপ্রাপ্ত কর্নেল দ্য গ্রেট আলতাফ চৌধুরী কোথায়? আদ্র আর মেহরাব দুজন দুদিক থেকে শাহানা মানে আদ্রর মাকে জড়িয়ে ধরে বলল, ফাজিল ছেলে, দাদুকে এমন বলতে হয়? যা গিয়ে দেখ, ওনার রুমে আছে, অনেক রেগে আছে তোদের। আচ্ছা তুমি থাকো, আমরা গেলাম। আদ্র আগে আগে চলে গেল। মেহরাব যেতে গেলে দেখলো মাহির দরজার সাথে লেগে দাঁড়িয়ে আছে। মাহিরের দিকে এক পলক তাকিয়ে আদ্রর পিছু পিছু চলে গেল মেহরাব। সত্যি মেহরাব ভাই, আপনি কখনোই আমার ভালোবাসাটা বুঝলেন না, সব সময়ের মতো আবেগ ভেবেই উড়িয়ে দিলেন। যদি কখনো বুঝতেন এটা ক্ষণিকের আবেগ নয়, এটা অফুরন্ত ভালোবাসা, তাহলে হয়তো আমাকে এতটা অবহেলা করতে পারতেন। তবে আমি জানি আপনি একদিন বুঝবেন আমার ভালোবাসা, তবে তখন অনেক দেরি। মনে মনে কথাগুলি বলে চোখের কোণে জমে থাকা পানি মুছে নিজের রুমে চলে গেল। ওইদিকে দাদুর রুমে মেহরাব আর আদ্র মাথা নিচু করে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই এই একজনকে খুব ভয় পায়, তবে ভালোবাসে আর সম্মানও করে। আর মেহরাব আর আদ্র আলতাফ চৌধুরীর এর চোখের মোড়ে দুজনকে অনেক ভালোবাসে। উনি তবে এখন উনি রেগে আছে ওদের দুজনের উপরে। সামান্য তো একটু রাগি করেছিল, তাই বলে এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে? তাও আবার ১-২টা বছর না, পুরো ৫-৫টা বছর। দাদু, তুমি আমাদের মারো কাটো, যা ইচ্ছা শাস্তি দাও, তবুও প্লিজ আমাদের সাথে কথা বলো। তুমি এভাবে কথা না বলে মুখ ঘুরে রাখলে আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ দাদু, আর তুমি জানো আমরা আর তোমার সেই বেকার নাতি নেই, আমরা এখন অনেক বড় একটা রেস্টুরেন্টের মালিক, যা আমাদের বিজনেস প্রায় সারা বাংলাদেশে। তুমি আর আমাদের বেকার বলতে পারবে না। এখন তো আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, এবার তো কথা বলো প্লিজ। পিছনে মুখ করে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরী এবার পিছন থেকে ঘুরে তাকে বললে, তোরা আমাকে কি ভাবিস বলতো? আমি কি পাথর? আমারও তো কষ্ট হয়, আমিও তো তোদের ভালোবাসি। হ্যাঁ, প্রকাশ করতে পারে না, এটাই আমার সমস্যা। তাই বলে তোরা আমায় এভাবে ছেড়ে চলে যাবে? আর মেহরাব, তুই আমায় পর ভাবতে পারিস, কিন্তু আমি তুই শুধু আমার বন্ধুর নাতি ছেলে নয়, আদ্রর মতো তোকেও আমি আমার ছেলের সন্তানই মনে করি। হয়তো তোরা দুজনে আমায় পর ভাবতে পারিস, তবে আমি না। কথাটা বলতে মেহরাব আর আদ্র এসে আলতাফ চৌধুরীকে জোরে ধরে বলল, কে বলেছে আমরা তোমায় পর ভাবি? আমরা দুইজন তোমাকে অনেক ভালোবাসি। এই বলে দাদুকে জড়িয়ে ধরলো। আলতাফ চৌধুরী এবার ওদের দুজনকে জড়িয়ে ধরে আদর করে কান্না মিশ্রিত হাসি দিয়ে বলল, যাক, অবশেষে সবটা ঠিক হলো, এবার শান্তিতে আদ্র ও মাহির বিয়েটা দেওয়া যাবে। এইদিকে আলতাফ চৌধুরীর কথা শুনে আদ্র আর মেহরাবের হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তারপরে আবার দাদু বলে, আচ্ছা তোরা অনেক দূর থেকে এসেছিস, আগে হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপরে এসব নিয়ে আলোচনা করা হবে। তুমি যদি স্পোর্টস প্লেয়ার হতে যাও, তাহলে তোমার মন থেকে একটা জিনিস সরানো লাগবেই লাগবে। হ্যাঁ, লাগবেই লাগবে। আর সেইটা হলো ভয়। তুমি যখন টুর্নামেন্ট খেলবে তখন তোমার ভয়ে হাত পা কাঁপবে, তাই তোমরা ভালো মতন টুর্নামেন্ট খেলতে পারবে না। এই ভয়টা সরানোর জন্য তোমাদের দুইটা কাজ করতে হবে, এক টিম কম্বিনেশন এবং দুই প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য তোমাদের জন্য ওয়ার হক্স স্পোর্টস থেকে আমরা ডেইলি টুর্নামেন্ট এবং ডেইলি ব্লাস্ট টুর্নামেন্ট এবং বিগ টুর্নামেন্টের আয়োজন করেছি। তোমাদের যদি ছোট টিম থাকে তাহলে এখানে ফ্রি টুর্নামেন্ট খেলে তোমরা আস্তে আস্তে তোমাদের টিমটাকে বড় করতে পারবে, এবং তোমরা আমাদের কাছে ফ্রি এবং পেইড দুইটাই টুর্নামেন্ট পেয়ে যাবে। ফ্রি টুর্নামেন্টে আমরা প্রাইজ মানি হিসেবে রাখি, তাই তোমাদের জন্য আমরা বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত টুর্নামেন্টের আয়োজন করেছি। তাই এখনই দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো, আর যারা জয়েন হতে পারবে না তারা আমাকে নক দিও। আদ্র দাদুকে বিদায় জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দাদু, আমিও যাই, বলো বাসায় যেতে হবে, আব্বু আম্মু চিন্তা করছে। মেহরাবও বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মাহি আসছিল, তখনই মেহরাবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগছিল। তখনই মেহরাব মাহিকে ধরে ফেলে, এক হাত মাহির কোমরে আর অন্য হাত মাহির মাথায়, আর মাহি চোখ দুটো বন্ধ করে ফেলে। মাহি পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে মেহরাবের শার্টের কলারটা ধরে আছে। মেহরাব অপলক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে, যেন কত বছরের পিপাসা মিটাচ্ছে। চোখের পলক ফেলতেই ভুলে গেছে মনে হচ্ছে, চোখের পলক ফেললেই দেখা কম হয়ে যাবে। মাহি আস্তে আস্তে চোখ খুলে তাকালো, দেখলো এক জোড়া চোখ মাতাল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেন চোখের ভাষায় অনেক কিছু বলতে চাইছে। মেহরাব এক হাত দিয়ে মাহির মুখের উপর আসা চুলগুলি আলতো করে সরিয়ে দিল, নিজের অজান্তেই ঠোঁট দুটি এগিয়ে নিয়ে গেল মাহির কপালে। এদিকে মাহির নিজেকে রাগ অভিমান ভুলে আবেশে চোখ দুটি বন্ধ করে দিল। মেহরাবের কিছু একটা
একটা মনে পড়ায় হুশ আসতে ও মাহিকে ছেড়ে দিল। আবেগের বশে ও অনেক বড় ভুল করতে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও মেহেরাবের কোনো সারা শব্দ না পেয়ে মাহি চোখ মিলে তাকালো। তখন মেহেরাব বলে, কিভাবে হাঁটিস যে যখন তখন যেখানে সেখানে পড়ে যাস? এত বড় হয়েছিস এখনো হাঁটা ভালো করে শিখতে পারলি না? এরপর থেকে ভালো করে দেখে শুনে হাঁটবি, নয়তো পরের বার আর আমি ধরতে আসবো না। কথাগুলো বলে মেহেরাব চলে গেল আর মাহি টলমল চোখে মেহেরাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এটা কোনো নিয়ম হলো আম্মু? এই নিয়ম কে তৈরি করেছে বলো তো? নিজের ফুফাতো বোনকে বিয়ে করতে হবে, এটা কোনো এগুলো মাহি তার আম্মুকে বলছিল। হ্যাঁ, তোর দাদু আগে থেকে এই নিয়ম মেনে আসতে। তোর দাদু তোর ফুফাতো বোনকে বিয়ে করছে আর তোর বাবাও তার ফুফাতো বোনকে বিয়ে করছে। সেই নিয়ম অনুযায়ী তোকেও মাহিকে বিয়ে করতে হবে। হ্যাঁ, তুই আসবি বলে মাহি এখানে এসেছে। ও হয়তো কালকে চলে যাবে, ওকে গিয়ে দিয়ে আসবি, নয়তো তোর দাদু রাগ করবে। আমি মানি না এই অদ্ভুত নিয়ম। আরে নিজের তো একটা পছন্দ অপছন্দ থাকতে হবে। না পারে না, তোকে যখন বলা হয়েছে মাহিকে বিয়ে করা লাগবে তো লাগবে, বাবা যা বলেছে তাই হবে, আর কোনো কথা হবে না। কিন্তু বাবা, আদ্র কিছু বলার আগে মেহেরাব ওখানে চলে আসলো। আদ্র, আমি বাসায় যাচ্ছি, তুই যাবি নাকি? আমি একাই চলে যাব। আরে না, দাঁড়া, আমিও যাব। আদ্র ও মেহেরাব সবার থেকে বিদায় নিয়ে মেহেরাবের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আদ্র ড্রাইভ করছে আর মেহেরাব বসে আছে। ড্রাইভ করতে করতে আদ্র কিছুটা অন্যমনস্ক হয়ে তখনই ওর গাড়ির সাথে কিছু একটা ধাক্কা লাগলো। ও শিট, দেখে ড্রাইভ করবি তো, দেখ কি হলো। মেহেরাবের কথা মতো আদ্র গাড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে আসলো। ইয়ানা স্কুটি নিয়ে একটু বেরিয়েছিল বাজার করতে হবে সেই জন্য। তখনই ইয়ানার সামনে বড় একটা কার চলে আসলো আর তাল সামলাতে না পেরে কারটার সাথে ধাক্কা লেগে গেল। আদ্র বাইরে বেরিয়ে এসে দেখলো একটা মেয়ে স্কুটি নিয়ে ওর গাড়ির সামনে পড়ে আছে। তাই গিয়ে সাহায্য করার জন্য ইয়ানার কাছে যেতে ইয়ানা বলে উঠলো, এই ফাজিল লোক, নিজের বড় গাড়ি আছে বলে কি ইচ্ছে মতো ড্রাইভ করতে হবে নাকি? রাস্তাটা কি আপনার দাদার? ফাজিল লোক একটা, যখন গাড়ি চালাতে পারেনি না তখন গাড়ি নিয়ে রাস্তায় বের হন কেন? হে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, কি সব বলছে? মানছি যে আমার গাড়ির সাথে ভুল করে আপনার স্কুটি ধাক্কা লেগে গেছে, তাই বলে কি সব বাপ দাদা তুলে কথা বলছে? আমার না হয় রাস্তাটা দাদার নয়, তা এই রাস্তাটা কি আপনার বাবা? আপনার বাবা আর আমার বাবা আঙ্কেল লাগে, চোখ থাকতে অন্ধ। ইয়ানার কথাটি বললো এবং ইয়ানার কথা শুনে আদ্র পুরাই বোকা বনে গেছে। আবার একদিকে থেকে রাগে ফেটে যাচ্ছে, তবুও দাঁত চেপে ধরে বলল, আমি না হয় চোখ থাকতে অন্ধ, তা আপনার তো বড় বড় গরুর মতো দুটো চোখ আছে, তাহলে মরতে আমার গাড়ির সামনে আসলেন কেন? মনে মনে ইয়ানা ভাবছে, আমি এখন কি বলবো? না না, হেরে গেলে চলবে না, কিছু তো একটা বলে জিততে। এরা কখনো ছেলেদের সাথে ঝগড়ায় হেরে যায় না। তারপরে ইয়ানা বললো, এই শোনেন, মাঝরাতায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না তো, ঝগড়ুটের লোক একটা। আমার আলুগুলো সব ফেটে চৌচির হয়ে গেল রে। কি? এখন তো দেখছি আপনি শুধু অন্ধ নন, সাথে কানে কেউ কারো থেকে কম নয়। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে দুজন খুব ঝগড়া করছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আদ্র না আসায় মেহেরাব গাড়ি থেকে নামলো। দুপাশে তাকিয়ে দেখলো দুপাশে একদম জ্যাম হয়ে গেছে আর লোকজন রেগে এক নাগারে হর্ন দিয়ে যাচ্ছে। তবুও আদ্র ইয়ানার কোনো হুঁশ নেই। দুজনে সমান করে ঝগড়া করে যাচ্ছে। মেহেরাব জলদি করে আদ্র কাছে গেল। আপনার মতো মেয়ে যার বউ হবে তার বেঁচে থাকতে হবে না, মরার আগে বেচারার জীবনটা নরক হয়ে যাবে। এই শুনুন, আপনাকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না, আমি জানি আমি কেমন, আর যাই হোক আপনার মতো ঝগড়ুটে কোনো লোককে বিয়ে করবো না। তখন আদ্র গিয়ে বলে, কি হচ্ছে? বাচ্চাদের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস? ভালো করে চারপাশে তাকিয়ে দেখ, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, চল এখান থেকে চল। আদ্রকে তাড়াতাড়ি টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। আপনাকে আমি দেখে নেবো মিস বক বক, যেতে যেতে বললো আদ্র। দেখুন দেখুন, ভালো করে দেখুন, সামনেতেও আসি ঝগড়ুটে লোক একটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, মান অভিমান গল্পের প্রথম পার্ট এখানে শেষ করছি। যদি দ্বিতীয় পার্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা ফ্রি টুর্নামেন্ট, স্পোর্ট টুর্নামেন্ট খেলতে চান তাহলে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন হয়ে যাও।